ওই যে মহাসচিব জাতিসংঘের উনি দুইটা প্যাকেজের কথা বলছে। ডক্টর ইউনূস প্যাকেজ দিচ্ছেন, এই প্যাকেজ সেই প্যাকেজ, ভাই এই প্যাকেজে কাজ হবে না। কি আন্দোলনে যাবে? সেটা হলো যে নির্বাচন চাই। ডিসেম্বর বলছো, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। একদিন এদিক সেদিক যাইব, গদি থেকে ধাক্কা দিয়ে সরাইয়া দেবো। এমনি তো কথা বলা শুরু হয়ে গেছে। ওনারা বলার চেষ্টা করতেছে। বলার চেষ্টা মানে কি? গতকালকে দেখলাম একদম সরাসরি বলছে আপনি যে কতটুকু পারবেন 7 মাসে দেশের মানুষ বুঝে গেছে, কতটুকু যে সংস্কার করবেন এটাও দেশের মানুষ বুঝে গেছে। কাজে প্লিজ আর সময় নষ্ট করেন না, মানুষের টাকা পয়সার অপচয় করেন না। আপনি এবার বিদায় হন ভাই, এনাফ ইজ এনাফ। আমি মনে করি এনাফ ইজ এনাফ। আপনি পারছেন না। এই ঈদের পরে দেখবেন দুইটা দল মাঠ দখল করার জন্য কিভাবে মুখোমুখি হয়। হ্যাঁ, যুদ্ধ হবে। আর এই মাঠ যার দখলে যাবে সেই নির্বাচনে জিতবে, এটা মাথায় রাখেন। মাঠ দখল চলবে এখন। জোর যার মুল্লুক তার। এই দেশের রাজনীতি হয়ে গেছে এরকম, যে যেমন তার সাথে তেমন। হ্যাঁ, তেমনই হইতে হবে। সেই রাজনীতি আসতেছে ঈদের পর। ঈদের পরেই শুরু হবে আসল খেলা। আসসালামু আলাইকুম। জাতিসংঘের মহাসচিব তো চলে গেলেন, এখন দেশের রাজনীতি শুরু হবে। যাওয়ার আগে উনি কি করে গেলেন, কেন আসলেন, একটু আসেন 2 মিনিট আলাপ করি। চিটাগাং যখন গেলেন উনি রোজা রাখলেন, পাঞ্জাবি পরলেন, সাদা পাঞ্জাবি। উনি কেন আসছিলেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমরা বুঝবো আমাদের ইউনূস স্যারের ভাষণে। উনি যে চিটাগাঙ্গা ভাষণ দিছে না, ওই চিটাগাঙ্গা ভাষণের মধ্যে 2টা লাইন আছে। ওই 2টা লাইনই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উনি চিটাগাঙ্গা ভাষায় বলতেছিলেন যে আমরা তো ঈদের সময় 2 ঈদে আর কি, কোরবানি ঈদে, রোজার ঈদে দেশে আসি এবং আইসা আমরা আমাদের মা বাবার কবর জিয়ারত করতে যাই, দাদা দাদির কবর জিয়ারত করতে যাই। কিন্তু আপনাদের ঈদ আসে জীবনে, রোজার ঈদ, কোরবানি ঈদ, সব ঈদই আপনাদেরকে ক্যাম্পের মধ্যেই কাটাইতে হয়। যেহেতু আপনারা নিজের ভিটা বাড়ি ছাড়া, বাপ দাদার জমিন থেকে আমাদের দেশে চলে আসছেন, নিজের ভিটা বাড়ি ছাড়া চলে আসছেন। ঈদের সময় আপনারা আপনাদের মা বাবার কবরে যাইতে পারেন না, দাদা দাদির কবরে যাইতে পারেন না। কিন্তু আমি আশা করি, আমি একজনকে সাথে নিয়ে আইছি, ওনাকে আপনারা চিনেন। উনি আজকে রোজা রাখছে আপনাদের জন্য, মানে মহাসচিবের কথা বলছে। ওনাকে সাথে নিয়ে আমি কথা দিতেছি, আগামী ঈদে, মানে আগামী যে ঈদ আসতেছে সেই ঈদে যেন আপনারা আপনাদের মা বাবার কবর জিয়ারত করতে পারেন, দাদা দাদির কবর জিয়ারত করতে পারেন, নিজের জমিনে ফিরত যাইতে পারেন, নিজের ভিটাতে ফিরত যাইতে পারেন। আমি সে ব্যবস্থা করব, এরকম একটা আশ্বাস দিছে। এই স্বপ্নটা যে দেখাইলো এখানে 12 লক্ষ লোক, তাদেরকে, এটা কি মিথ্যা স্বপ্ন? না, একদম মিথ্যা স্বপ্ন না। অনেক বড় উদ্দেশ্যে এই সফর আজকে, এই রোজা রাখা এবং এই যে সবার সাথে চিটাগাঙ্গা ভাষায় কথা বললো, এটারও একটা বিরাট গুরুত্ব আছে ভাই, বিরাট গুরুত্ব আছে। ওনাদেরকে ওনাদের দেশে পাঠাবে। আর ওনাদের দেশে পাঠানো মানে কি জানেন তো? বিরাট শান্তির একটা ব্যাপার। 12 লক্ষ মানুষের জীবনে শান্তি আইনা দেওয়ার ব্যাপার। এটা কোথায় গিয়া পৌঁছাইবে এটা মাথায় রাখেন। আবার একটা শান্তির জন্য পুরস্কার চলে আসতে পারে। যে রোহিঙ্গাকে নিয়ে স্বপ্ন দেখছিল শান্তির পুরস্কার পাওয়ার, কোন একজন যে চাইছিল ওই যে টুপ করে ডুবাইয়া দিবে পদ্মা সেতু থেকে, উনি কিন্তু আবার শান্তির পুরস্কার পাইতে পারে যদি আগামী ঈদের আগে তাদের ভিটা বাড়িতে পৌঁছায় দিতে পারে। খুবই গুরুত্ব সহকারে আমি নিছি, কারণ উনি ভুলভাল স্বপ্ন দেখাবার মানুষ না। আর কি কাজ করলো মহাসচিব? ঢাকায় একটা আয়োজন করলো। এটা একটা ইফতার পার্টি ছিল কিনা আমি জানি না, কিন্তু সব দলকে ডাকছিল। এটা কিন্তু সরকারি ভাবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের না, কিন্তু মহাসচিব নিজেই। জানি না কারা খরচ বহন করছে। এখানে তো মনে করেন জাতিসংঘের একটা টিম আছে, ওনাদের অফিস আছে, ওনারা নিজেরাই খরচ বহন করছে। সব দলকে ডাকছে না, সব দলকে ডাকে নাই। গুরুত্বপূর্ণ
কিছু মানুষকে ডাকছে, কিছু দলের নেতাদের ডাকছে। এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কি আমাদের কাছে? বিএনপি। সোজা কথা ভাই, বিএনপি। ওনারাও গেছিলেন, কিন্তু ওনারা বাইরে আসার পর সমস্ত সাংবাদিক মির্জা ফখরুল সাহেবকে ঘিরা ধরছে। পাশে সালাউদ্দিন আহমেদ সাহেবও ছিলেন। আরে সালাউদ্দিন আহমেদের চেহারাটার দিকে তাকায় ছিলাম আমি। হ্যাঁ, কথা বলতেছিল ফখরুল সাহেব, কিন্তু আমি ওনার চেহারার দিকে তাকায় ছিলাম। ওনার মুখে হাসি ছিল না। ওপেন ফিল্ডে যারা রাজনীতি করেন মুখে সবসময় হাসি ধরে রাখবেন ভাই, সবসময় হাসি ধরে রাখবেন, দরকার আছে, নাইলে মনোবল ভাঙা যায় দলের। ওই যে মাঠ কর্মীদের, তাদের নেতার মুখে হাসি না দেখলে। যাই হোক, মির্জা ফখরুল সাহেব এখানে বলছে যে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে কি আলাপ হইলো, উনি এক কথায় বুঝাইছে, কি আলাপ হয়েছে বুঝে নাই। আসলে এই গোল টেবিলটার আমি ঠিক বুঝিনি আর কি। আসলে এই গোল টেবিলটার আমি ঠিক বুঝিনি আর কি। কি আলাপ হয়েছে বুঝে নাই, তার মানে কি জানেন? এই আলাপটা ওনার পক্ষে যায় নাই, এটাই স্বাভাবিক। ওনার পক্ষে যায় নাই। ওইখানে যেটুক শুনছি আমি, উনি না ওই যে মহাসচিব জাতিসংঘের, উনি দুইটা প্যাকেজের কথা বলছে, মানে সরকারের মনের কথা বলছে। আর জাতিসংঘে যে সরকারের সঙ্গে আছে এটা তো আমরা আগেই বুঝা ফেলাইছি। কারণ কি জানেন? ওই যে ফ্যাসিবাদ সরকারের বিচারের যে নথিপত্র এখন তো জাতিসংঘের হাতে। ওইখানে কিন্তু একটা কথা বলছিল যে এই দেশের সিস্টেমটাই খুব খারাপ, এই সিস্টেমে একটা ফ্যাসিবাদ জন্ম নিতেই পারে, এই সিস্টেম চেঞ্জ করতে হবে। যার জন্য কিন্তু সংস্কারের কথাটা আসছে। এই সিস্টেম রাইখা আবার যদি নির্বাচন দিতে যায় তাহলে আবার ফ্যাসিবাদ জন্ম নিতে পারে। তার মানে আগে সিস্টেম চেঞ্জ করতে হবে। যাই হোক, ওই যে দুইটা প্যাকেজের কথা বলছে, একটা ছোট্ট প্যাকেজ, একটা বড় প্যাকেজ। কোনটা নিবেন? যদি বড় প্যাকেজটা নেন নির্বাচন চলে যাবে 6 মাস পিছনে, মানে জুনের দিকে চলে যাবে 2026-এর। আর যদি ছোট প্যাকেজটা নেন তাহলে এই ডিসেম্বরেই নির্বাচন হয়ে যাবে। মনে হয় এই ধরনের কোনো কথা বলছে, হয়তো বা আরেকটু বুঝাইছে, যেটা যে নির্বাচন করেন আর যাই করেন আগে আপনাদের সিস্টেম চেঞ্জ করতে হবে। তার মানে সংস্কারের দিকে জোর দিছে এবং বুঝাইতে চাইছে। কারণ কি জানেন? মোহাম্মদ ইউনূস স্যার তো বুঝাইতে বুঝাইতে কাহিল হয়ে গেছে। এখন ওনারে দিয়া বুঝাইবার চেষ্টা করছে যে আপনারা নির্বাচনের আগে সংস্কারটা কইরা নেন, না হলে কিন্তু এই দেশ আগাবে না। এটা বোধহয় ঠিক মতো নিতে পারে নাই, যার জন্য বলছে যে না আমি ঠিক বুঝি নাই কেন ডাকলো। হ্যাঁ, কেন ডাকছে ভাই? ডাকছে মুলাকাত করার জন্য, একটা কথাবার্তা আদান প্রদান করার জন্য। ওনাদের কথা তো ঠিকই বুঝছেন। যাই হোক, এবার আসল কথায় আসি। পৃথিবীর সব দেশেই কিন্তু দুইটা দল থাকে, এক দল ক্ষমতা যায় আর এক দল বিরোধী দল থাকে। এই দুইটা দলই সবসময় নির্বাচন করে, একবার ইনি করে একবার ইনি করেন, একবার ইনি পাস করেন একবার ইনি ফেল করেন, আবার ইনি ফেল করলে ইনি পাস করেন। এভাবেই দুইটা দল চলে। আমাদের দেশে তৃতীয় দল একটা আসতে চাইছিল এরশাদ সাহেবের কান্ধে ভর কইরা, মানে যে লাঙ্গল কান্ধে নেয় না, ওই লাঙ্গল কান্ধে নিয়ে আসতে চাইছিল। কিন্তু উনি জমিন চাষ করতে গিয়া আরো অনেক কিছু চাষ কইরা ফেলাইছে। উনি কেন জানি সবকিছু, ওনার বিবেক বুদ্ধি সবকিছু বন্ধক রাইখা দিয়েছিল ভারতের সিন্ধুকে। ওইখানে বন্ধক রাইখা রাজনীতি করতে গিয়া আগাইতে পারে নাই, মানে তৃতীয় দল দাঁড়াইতে পারে নাই। আগের মতোই বিএনপি নাইলে আওয়ামী লীগ, আওয়ামী লীগ নাইলে বিএনপি, এটাই রয়ে গেছে। খুবই ভালো কথা। এখন গত 54 বছর আমরা কি রাজনীতি দেখছি? স্বাধীনতার পক্ষে বিপক্ষে, পক্ষে বিপক্ষে, এই রাজনীতি কিন্তু দেখা আসছি। 5ই আগস্টের পরে কি রাজনীতি আসলো ওইটা কিন্তু এখন বেশি হিট না, মানে ফ্লপ যাইতাছে। স্বাধীনতার পক্ষে বিপক্ষে, রাজাকার আলবদর ওগুলা খাওয়াইতে পারতেছে না। কিন্তু এখানে আরেকটা রাজনীতি চলে আসছে, এটাও পক্ষে বিপক্ষে। সেটা হলো ফ্যাসিবাদের পক্ষে কারা আর বিপক্ষে কারা। এরকম একটা প্রশ্ন দাঁড়ায় গেছে যে ফ্যাসিবাদে কারা সহযোগিতা করতে চায় বা ফ্যাসিবাদকে নিয়ে কারা রাজনীতি করতে চায়, আগামী নির্বাচন করতে চায়, আর ফ্যাসিবাদ ছাড়া, ফ্যাসিবাদকে বাদ দিয়া কারা রাজনীতি করতে চায়।
এরকম দুইটা দল দাঁড়াইছে কিন্তু এখন এখন কিন্তু তারা বলতে পারবেন না যে আওয়ামী লীগ বিএনপি বা ওই যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে এরকম কোনো রাজনীতি নাই। এখন আছে ফ্যাসিবাদের পক্ষে আর বিপক্ষে, এরকম দুইটা দল দাঁড়ায় গেছে। এখন ফ্যাসিবাদের বিপক্ষে যারা, তারা তো ভাই সংস্কার চায়, তারা তো বইলাই দিছে সংস্কার আর বিচার এই দুইটা না হইলে নির্বাচন করতে দিবে না। আবার আজকে ওই যে জাতিসংঘের ওইখান থেকে বাইর হয়ে আসার পর মির্জা ফখরুল সাহেবের চেহারা দেখা যেটুকু আমি বুঝলাম, ওনারা এটার সাথে একমত না, আজও একমত হইতে পারে নাই। তার মানে ঈদের পরে আন্দোলনে যাবে। হ্যাঁ, ঈদের পরে আন্দোলনে যাবে। কি আন্দোলন? এটা আমার ব্যক্তিগত ধারণা, নাও যাইতে পারে, সমঝোতাও হইতে পারে। কি আন্দোলনে যাবে? সেটা হলো যে নির্বাচন চাই। ডিসেম্বর বছর, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। একদিন এদিক সেদিক যাইব, গদি থেকে ধাক্কা দিয়ে সরাইয়া দেবো। এমনি তো কথা বলা শুরু হয়ে গেছে, ওনারা বলার চেষ্টা করতেছে। বলার চেষ্টা মানে কি? গতকালকে দেখলাম একদম সরাসরি বলছে ক্ষমতা ছাইরা দেন, যদি কাজ না করতে পারেন ক্ষমতা ছাইরা দেন। ক্ষমতা ছাইরা দিবে। ক্ষমতা ছাইরা দেওয়ার জন্যই এনসিপি পার্টি গঠন করছে। ক্ষমতা ছাইরা দিবার জন্যই উনি ফ্রান্স থেকে আইসা এই চেয়ারে বসছে। আপনারা মনে করছেন ছাত্ররা ডাকছে আর উনি চলে আসছে? উনি কারোর সাথে আলাপ করে নাই, পৃথিবীর বড় বড় দেশের সাথে আলাপ কইরাই এখানে আসছে। আমেরিকার ডিপ স্টেট আমাদেরকে সহযোগিতা করতেছে। হিসাব মিলায় দেখেন। এখন কি আপনি বলতে পারবেন বিএনপির পিছনে আমেরিকা আছে? এটা কি জোর করে বলতে পারবেন? বা চীন আছে বিএনপির পিছনে? জোর করে বলতে পারবেন? কি টার্কি আছে? বলতে পারবেন? না, বলতে পারবেন না। বলতে পারবেন ভারত আছে, কিন্তু আশেপাশে কেউ নাই। না আছে মালদ্বীপ, না আছে পাকিস্তান, না আছে এই যে 7 বোন, এই যে 7 বোন, 7 সিস্টার। এই 7 সিস্টারও চায় ইউনূস সরকারকে, ওনার কাছে সরাসরি যোগাযোগ করতে চায়, ভারতের মাধ্যমে না, মোদিজির মাধ্যমে না। ওইখানকার এক নেতা সরাসরি যোগাযোগ করছে আমাদের সঙ্গে যে আমাদেরকে রাস্তা দেওয়া হোক। বুঝা নিয়েন রাজনীতি কোন দিকে যাইতেছে। আপনার পাশে তো কেউ নাই এবং জাতিসংঘও নাই। আজকের যে মিটিং হয়ে গেল, এদিকে ক্লিয়ার না? চেহারা দেখে বুঝেন না? কেন বললো যে আমি কিছু বুঝি নাই? আমরা কিছুই বুঝি নাই। তার মানে ওনাদের পক্ষে যায় নাই। তার মানে জাতিসংঘের উনি বুঝাই দিছে আমরা বর্তমান সরকারের সঙ্গে আছি, সংস্কারের সঙ্গে আছি এবং বিচারের সঙ্গে আছি, এইটাই বুঝাই দিছে। আমি ভিডিওটা শেষ করার আগে একটা স্ট্যাটাস দেখছিলাম, ওইখান থেকে কিছু কথা ইউনূস স্যারের কাছে বলতে চাই। ও স্যার, আপনি কার কাছে বারবার মাথা নত করেন? কেন আপনি এইসব রাজনৈতিক দলের কাছে যায়া আপনি বলতেছেন কবে নির্বাচন চান, আমাকে কতদিন থাকতে দিবেন? কেন তাদের কাছে বলতেছেন? আপনারা কি কোনো রাজনৈতিক দল বসাইছে? আপনাকে কোনো রাজনৈতিক দল বসায় নাই। আপনার যদি জানতে ইচ্ছা করে আপনি চলে যান ওই যে মুগ্ধের বাড়িতে, পানি লাগবে পানি, তার মা বাবার কাছে চলে যান। আপনি চলে যান ওই ছেলেটির কাছে, মহৎপুরের ওই মা বোনের কাছে যারা ওই যে বিপ্লবের সময় ভাত মাইখা মাইখা খাওয়াই দিতেছিল, যে ছেলেটা ইট ভাঙ্গা হাতে ধরাই দিতেছিল যুদ্ধ করার জন্য। আপনি তার কাছে জানতে চান যে আপনাকে চাই কিনা, সংস্কার চাই কিনা, বিচার চাই কিনা? আপনি কাদের কাছে চান? আমরা জনগণ আপনাকে বসাইছি, আমাদের কাছে জবাবদিহি করতে হবে। যাবার আগে আপনি এই দেশের জন্য কি কইরা গেলেন? অন্য কারোর কাছে জবাবদিহি করার দরকার নাই। সবার জন্য সবাই দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।